বাংলা স্বল্পদৈর্ঘ্যের থ্রিলার ওকিয়াগারি অভিনয় করেছেন দেবলীনা কুমার। দেবলীনা উত্তম কুমারের নাত বউ। বিপরীতে অভিনয় করেছেন মীর। স্বল্পদৈর্ঘ্য ছবিটির পরিচালনা করেছেন শ্রমিক রায়চৌধুরী। নির্মাতারা জানান, 1990-এর দশকের কলকাতাকে পটভূমিতে রেখে গড়ে উঠেছে ছবিটির কাহিনী। গল্পের কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন দাইচি দত্ত। 30-এর কোঠার এক নীরব আত্মমগ্ন আইনজীবী। তিনি শৈশবে নির্যাতন ও অপমানের মানসিক ক্ষত বয়ে বেড়ান। একটি নাম যা অস্বাভাবিক হওয়ার কারণে তাকে আলাদা করে তুলেছিল, এবং সেই আঘাত সারা জীবন লেগে থেকেছে দাইচির জীবনে। দাইচি কাজ করেন একজন নামী আইনজীবীর অধীনে, একটি সম্মানজনক ফর্মে। সেখানে বিবাহ বিচ্ছেদ ও সন্তানের হেফাজতের মামলাগুলি তাকে বারবার আবেগতাড়িত করে, কারণ এসব তাকে মনে করিয়ে দেয় নিজের বাবার নীরব অথচ গভীর ভালোবাসার কথা। A perfect man who laughs every time I do a wrong move. It's Daichi, as my father named me. He couldn't foresee the sarcasm I had to face all through my life under the name Daichi Dotto. My mom, being young and dangerously beautiful. Hello? Yes, sir. Luigi, একজনকে পাঠালাম। Yes, sir. পুরো কেস হিস্ট্রিটা শুনে নিয়ে তোকে একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিও। Yes, sir. You must be Mrs. Daichi. Exceptional. হ্যাঁ বলুন। বসতে বলবেন না? বসুন না। Thank you. Mother, a word that can melt the entire universe. বলছিলাম মিস্টার দাইচি। Thank you. বললাম থ্যাংক ইউ। সচরাচর আমার নামটা তো লোকজন ঠিক করে উচ্চারণ করতে পারে না, তাই। It's Japanese, right? I used to study Japanese. পরবর্তীতে আপনারা দেখবেন দেবলীনা কুমারের সঙ্গে মৌলি গাঙ্গুলি ভট্টাচার্যের আলাপচারিতার তোমার সঙ্গে জড়িয়ে। আমি কিন্তু কুমার আমার বাবার সূত্রে, আমার বাবা আমার শ্বশুর বাড়ির সারনেম চ্যাটার্জি, উত্তম কুমার ওনার আসল সারনেম চ্যাটার্জি, কিন্তু লোকে এটা আমার বিয়ের সময় গুলিয়ে ফেলেছে, সেজন্য আমি আরেকবার ক্লিয়ার করে দিলাম। না, আমরা সেটা গুলিয়ে ফেলছি না, আমরা এটাই বোঝাতে চাইছি যে নামটার সাথে তোমার নামটা একেবারে জড়িয়ে, পরিবারটার সাথে তুমি জড়িয়ে। আচ্ছা, এমন কিছু কথা, এমন কিছু, আমি জানি হয়তো মানুষটাকে তুমি কাছ থেকে পাওনি সেইভাবে, কিন্তু পরিবারটার সাথে তো জড়িয়ে, সেই হিসেবে এমন কিছু কথা যেগুলো আমরা সাধারণ মানুষ হিসেবে জানি না, কিন্তু তুমি জানো পরিবারের অংশ হিসেবে, যেটা আমাদের কাছে তুমি ডিসক্লোজ করতে পারো, তো সেইটাই জানতে চাইবো আর কি। হ্যাঁ, বৈবাহিক সূত্রে আমি উত্তম কুমারের নাত বউ, এবং কিন্তু যেটাও বলেই দিল, এবং যেটা আমার বড় সব জায়গায় গিয়ে বলে যে ওর জন্মানোরও 5 বছর আগে উত্তম কুমারের মৃত্যু হয়েছে, এবং আমার বিয়ে বছর 5 বছর হবে, তো আমার তো সামনে থেকে দেখার কোনো সুযোগই নেই। ইনফ্যাক্ট আমি আমার শ্বশুর মশাইকেও দেখিনি, আমার শাশুড়ি মা আছেন, আমার ননদরা আছেন, আমার বড় ননদ উত্তম কুমারকে পেয়েছে। তো এমন কোনো সিক্রেট নেই যেটা আর কেউ জানে না, কারণ যা ছিল মোটামুটি এত বছর ইন্টারভিউতে বেরিয়ে এসছে। আমি যেটা ওই বাড়ির সম্বন্ধে বলতে পারি সেটা হচ্ছে যে অনেক সময় আমরা, স্পেশালি আমি যেহেতু এখন উত্তম কুমারের বাড়ির বউ, সেই জন্য কোনো এমন কিছু ছবি যদি সোশ্যাল মিডিয়ায় দিই যেখানে হয়তো একটু অন্যরকম শাড়ি পরে নেই, হয়তো একটু সাহসী ছবি, যেটা ক্যাপশনে যায় না, একটা সাহসী দৃশ্যে ধরা দিলেন দেবলীনা, এরকম একটা লুকের ছবি, তো সেরকম কোনো ছবি দিলে অনেকে লোকে নিচের তলায় লেখে যে উত্তম কুমার থাকলে যে কি বলতেন এরম নাত বউকে দেখে। আমার শুধু তাদের বলতে ইচ্ছে হয় যে আমার শাশুড়ি মারা যেটুকুন বলেন যে তারা নাকি এরকম নাত বউকে দেখলে খুশি হতেন, কারণ উনি ভীষণই
ওপেন মাইন্ডেড একজন মানুষ ছিলেন, অনেক দূর অব্দি ভাবতে পারতেন, অনেক দূরদর্শিতা বেশি ছিল, এবং এই যে সংকীর্ণ মানসিকতা যেটা নিয়ে মানুষজন আমাদের জাজ করে থাকে সেটার অনেক বেশি ঊর্ধ্বে উনি ছিলেন, এবং সেই তার একটা প্রতিফলন কিন্তু আমি ওই বাড়িতে দেখতে পেয়েছি। যদিও আমাদের কিছু কিছু নিয়ম আছে, যেমন এখনো বাড়ির নিচে দাঁড়িয়ে রাস্তায় কেউ খুব একটা কথা বলে না। এবার আমি একদমই, আমার পাড়া ভীষণ পাড়া, যেখানে সবাই পাড়ায় খুব দাঁড়িয়ে কথা বলি, আমরা পাড়ার সবাই সবাইকে চিনি, কিন্তু আমার শ্বশুরবাড়ির পাড়ায় এসে এইটুকুন জেনেছিলাম যে নিচে দাঁড়িয়ে কেউ কথা বলে না, কারণ সেটাই এত বছরের নিয়ম। মানে আমিও নিচে থেকে দাঁড়িয়ে ওপরে কোনোদিন কারোর সঙ্গে চেঁচিয়ে কথা বলি না। সো দিস ইজ দ্য ফিউ থিংস যেটা ওরা মেনটেন করে। তাছাড়া বা আমি কিন্তু আমার কাজ বেশ রাত্রেই মাঝে মাঝে শেষ হয় শুটিং এর কারণে, অনেক কিছু কমিটমেন্টস থাকে, আমার বেশ দেরি হয়, কিন্তু কখনো কখনো আজ অব্দি কেউ একটা প্রশ্নও করেনি। আমার মনে হয় সেইগুলো সবই ওনার একটা মানসিকতার প্রতিফলন হয়েছে, যেটা এই বাড়িতে চলে এসছে, এবং যেটা রেশমিদি বলছিল, কারণ রেশমিদি ভীষণ ক্লোজ ওদের, আমারও ক্লোজ, কারণ আমি রেশমিদি একটা ছবিতে কাজ করেছিলাম। তো আমাদের বাড়িতে খুব বড় করে লক্ষ্মী পুজো হয়, সেটা যেভাবে উত্তম কুমার এবং গৌরী দেবী, আমার দিদি শাশুড়ি মা যেভাবে হতো আমি শুনে এসেছি, একসাথে বসতেন। আমি আর গৌরব, যবে থেকে আমাদের বিয়ে হয়েছে, আমার বিয়ের আগে অবশ্যই গৌরব বসতো, এবং যবে থেকে আমার বিয়ে হয়েছে আমরা দুজনে চেষ্টা করি ততটাই মন দিয়ে, অবশ্যই ওই জাঁকজমক তো হয়তো সম্ভব নয়, উনি মহানায়ক ছিলেন, ওটা মহানায়কের লক্ষ্মী পুজো ছিল, আমরা চেষ্টা করি যে পুজোটাকে ওনার ইচ্ছে মতন, ওনার ইচ্ছে অনুসারে করার। এবং যদি বলো, যেটা একটু আগে শুনছিলাম স্টেজে যে কিছু জিনিস, হ্যাঁ, আমার ওই নায়কের চশমাটা, ওটা আমার বরের মানে ড্রয়ারে আছে, একটা আরাম কেদারা আছে ওই বাড়িতে, যেটাই উনি বসতেন। এবং তাছাড়াও ওনার আমার বিয়ে হওয়ার কিছু মাস পরে আমরা নিচে শিফট করেছি, তার আগে ওনার ঘরেই আমার থাকার সৌভাগ্য হয়েছিল। তো হ্যাঁ, এই সব কিছু নিয়ে, কিন্তু আবারও বলছি, এটা হারমোনিয়াম, হ্যাঁ ঠিক, এই জন্যই দিদি, আমার শাশুড়ি মারা আমাকে আমার বিয়ের 1-1.5 বছর পরে উত্তম কুমারের যে হারমোনিয়াম ছিল, উত্তম কুমার লেখা, সেটা আমাকে দিয়েছেন, এবং সেইটা এখন আমার সংগ্রহ হয়ে আছে। ঠিক, থ্যাংক ইউ। দিদি শাশুড়ির শাড়ি, হ্যাঁ ঠিক কথা, অনেক কিছুই আছে। আমার উত্তম কুমার গৌরী দেবীকে শুনেছি প্রত্যেক বিবাহ বার্ষিকীতে নিজে বেনারসি কিনে এনে দিতে, মানে নিজে চয়েস করে, জন্মদিনেও দিতে। তো যেগুলো এখনো অবশিষ্ট আছে এত বছর পরেও, যেগুলো ফেসে যায়নি, সেরকম 3-4টে শাড়ি আমাকে ওনারা দিয়েছেন, যেগুলো আমি খুব যত্নে রেখেছি, এবং আমি শাড়ি পরতে ভালোবাসি বলে সেগুলো মাঝে মাঝেই পরে দিই। আচ্ছা ঠিক আছে, একদম শেষ পর্বে একটাই প্রশ্ন দিয়ে, সেই বছর 100 বছর, ওনার জন্মদিনটা ওই বাড়িতে কিভাবে পালন হয়, কিভাবে এখন তোমরা সাজাও? সত্যি কথা বলতে গেলে গোটা বাংলা ওই দিনটাকে পালন করে, সেই জন্য আলাদা করে আমাদের আর কিছু পালন করতে হয় না। নিচের একটা ঘর আছে যেখানে উনি লক্ষ্মী পুজো করতেন, এবং ওনার ওই আরাম কেদারা যেটা বললাম সেটা আছে, সেই দিনটা ওই ঘরটা খোলা থাকে, ওনার জন্মদিন এবং মৃত্যুদিন। আমি এই গত কিছু বছর ওই বাড়িতে থাকার যাবত দেখছি যে প্রচুর মানুষ এখনো সকালবেলা আসেন, ঘর দেখেন, ওনাকে প্রণাম করেন, এবং জন্মের 100 বছর পর একজন জলজ্যান্ত জীবিত মানুষ, তাকে, তার প্রতি যে এই রকমের একটা ভালোবাসা থাকতে পারে মানুষের, সেটা সত্যি চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। যদি বলো যে আমরা কি করছি এখানে, আজকে সকালে আমি দিল্লি এসেছি, কাল রাত্রে অবধি আমি ওখানে রিহার্সাল করাচ্ছিলাম, কারণ 3 তারিখে উত্তম কুমার নামাঙ্কিত একটা পার্ক আছে ওখানে, যেটা লেডিস পার্ক আগে বলা হতো, বিকজ হি ওয়াজ আ লেডিস ম্যান। সো ওই লেডিস পার্কে একটা গোটা পরিবারের তরফ থেকে একটা অনুষ্ঠান হয় প্রতি বছর, যেটা আমার করানোর সুযোগ ঘটে, কারণ আমি ওই নাচটা করতে পারি বলে, করাতে পারি বলে। তো সেইটার অবশ্যই সেই একটা অনুষ্ঠান উত্তম কুমারের পরিবার থেকে হচ্ছে, কিন্তু গোটা বাংলা এতটাই বড়ভাবে উদযাপন করেন ওনার জন্মদিন, যে আলাদা করে আমাদেরও সেই বৃহত্তর অংশের একটা অংশীদার মনে হয় সবসময় নিজেদের। খুব ভালো, থ্যাংক ইউ। তোমার আগামী ছবি আসছে জানি, তার জন্য শুভেচ্ছা রইল, রক্তবীজ 2, সেটার জন্য অবশ্যই শুভেচ্ছা রইল। দর্শকদের যদি কোনো প্রশ্ন থাকে দেবলীনাকে করবার। আমার এই ছবিটা সংক্রান্ত প্রশ্ন। নিশ্চয়ই। আমি ব্যক্তিগতভাবে ভীষণ সাইকোলজিক্যাল থ্রিলারের ভক্ত, এর আগেও আরেকটি হলো।
তো বড় ছবির ক্ষেত্রে তো বটেই, কিন্তু শর্ট ফিল্মের ক্ষেত্রেও কি এই ধরনের ছবি করতে গিয়ে বিশেষ কোনো ওয়ার্কশপের ভেতর দিয়ে যেতে হয়েছে? মানে সোহাগ সেন ওয়ার্কশপ করান আমরা জানি, সেরকম কোনো ওয়ার্কশপ, কোনো সাইকোলজিক্যাল ওয়ার্কশপ, কোনো রকম চিন্তা ভাবনাকে বদলে দেওয়া? এইটার জন্য সৌমিকদার সাথে আমরা দুদিন বসেছিলাম স্ক্রিপ্ট রিডিং এ। এইটার জন্য আলাদা করে কোনো ওয়ার্কশপ করিনি, ওই ওয়ার্কশপ ওই হিসেবে করিনি। সোহাগ সেনের সাথে আজ অব্দি কখনো আমার ওয়ার্কশপ করার সুযোগ হয়নি, যদিও দামিনী বেনি বাসু যিনি আছেন, বেনিদির কাছে আমি বহুদিন ক্লাস করেছি, ইন্ডিভিজুয়াল ক্লাস করেছি, মাস্টার ক্লাস করেছি। তাছাড়া গত বছর মানে এই বছর একটা ছবি শুট করলাম, রিলিজও হয়ে গেছে, দিল্লিতে এখনো আসেনি, মানে এখনো রিলিজ হয়নি, রাশ বলে একটা ছবি। তার জন্য তার যে ডিরেক্ট তার সাথেও ওয়ার্কশপ বেশ করার সুযোগ হয়েছিল। ওয়ার্কশপ করে ছবি করাতে আমি ভীষণভাবে বিশ্বাসী, কারণ আমার মনে হয় স্পেশালি এরকম ছবি যেগুলো ইন্ডিপেন্ডেন্ট ছবি, তার জন্য আমরা হার্ডলি 2 থেকে 3 দিন পাই, এন্ড ইট ইজ এ রিয়েলি টাফ জব। মানে এই যে রাত্রের খুনের সিনটা আমরা বোধহয় রাত্রির 8টা থেকে পরের দিন ভোর 4টে অবধি শুট করেছি, তো সেটা ফিজিক্যাল একটা কষ্ট তো আছে, কিন্তু এরকম একটা কনস্ট্যান্ট একটা মেন্টাল প্রেশার নেওয়াটাও খুব ডিফিকাল্ট হয়ে যায়। এবং স্পেশালি সাইকোলজি থ্রিলারের ক্ষেত্রে যেটা হয়, একটা মানসিক চাপ তো পড়ে। কিন্তু আবার বলছি যে যেহেতু এটা 7 বছর আগে ছবিটা হয়েছে, এখন যদি পড়ে আমি করতে যেতাম, আমি শিওর আমার চাপটা আরো বেশি পড়তো। আচ্ছা, থ্যাংক ইউ। But yes, if you ask me if I prefer or I suggest, yes, I suggest workshop. সেটা যে কোনো ছবির আগে, মানে সেটা শর্ট ফিল্ম হোক, ফিচার হোক, সেটা যা কিছু হোক, একটা ওই অ্যাক্টরসদের সঙ্গে একটা কমফর্টনেস বা একটা যে ইকুয়েশন বিল্ডিং, সেটা খুব দরকার এবং সেটা তৈরি হয় ওয়ার্কশপ। একদম তাই। থ্যাংক ইউ।